দব্দি মেঝেনকে ধর, সে ওদের ধরিয়ে দেবে। দব্দি পেট কাপড়ে ভাত বেঁধে নিয়ে আস্তে আস্তে চলছিল। মুসাই টুডুর বউ ভাত রেঁধে দিয়েছে, মাঝে মাঝে দেয়। ভাত জুড়লে দব্দি পেট কাপড়ে ভাত বাঁধে ও ধীরে ধীরে চলে। চলতে চলতে ও মাথার চুলে আঙুল চালিয়ে ডাঙর বের করে মারছিল। একটু কেরোসিন তেলে মাথায় ঘষে দিলে উকুন নিকেশ হয়, তারপর সোডা দিয়ে মাথা ধুয়ে ফেলা যায়। কিন্তু হারামিরা ঝর্ণার বাঁকে বাঁকে খেপ মারে, জলে কেরোসিনের বাস পেলে ওরা গন্ধে গন্ধে চলে আসবে। দব্দি সাড়া দিল না। স্বনামে ডাকলে কখনোই সাড়া দেয় না ও। ওর নামে বকশিস ঘোষণার কাগজটা আজই পঞ্চায়েত অফিসে দেখে এসেছে। মুসাই টুডুর বউ বলছিল, ও কি দেখিস, কোথাকারকে দব্দি মেঝেন, তারে ধরা করালে টাকা। কত টাকা? 200। হায় গ। বেরিয়ে এসে মুসাইয়ের বউ বলল, এবার 700 জন, খুব সব নতুন পুলুষ। হ্যাঁ, তুই আসিস না আর। কেন? মুসাইয়ের বউ চোখ নামিয়ে বলল, টুডু বলে সে সাহেবটো আবার এসেছে, তোরে ধরলে গা বসত আবার জ্বালাই দিবে। হ, আর দুঃখীরামের কথাটো সাহেব জেনেছে। সোমাইয়ার বধূ না হারামি করলো, তারা কোথা? টেনে চেপে পলালো। দব্দি কি ভেবে নিল, তারপর বলল, ঘর যা, কি হবে জানি না, মোড়ে ধরলে তুরা মোড়ে চিনবি না। তুই পলাতে পারিস না? না। কতবার পলাবো বল? ধরলে বা কি করবে বল? কাউন্টার করে দিবে। দিক। মুসাইয়ের বউ বলল, মোদের আর কোথা যাবার নাই। দব্দি আস্তে আস্তে বলল, কারো নাম বলবো না। দব্দি জানে, এতদিনে শুনে শুনে শিখেছে কেমন করে নির্যাতনের সঙ্গে মোকাবিলা করা যায়। যদি নির্যাতনে শরীর ও মন ভেঙে পড়ে, তখন দব্দি নিজের জিভ দাঁতে কেটে ফেলবে। সেই ছেলেটা কেটে ফেলেছিল নিজের জিভ, তাকে কাউন্টার করে দিল। কাউন্টার করে দিলে তোমার হাত থাকে পিছনে বাঁধা, শরীরের প্রতিটা হাড় থাকে চূর্ণ, যৌনাঙ্গে ভীষণ ক্ষত। Killed by police in an encounter. Unknown male, age 22. এইসব ভাবতে ভাবতে পথ চলতে চলতে দব্দি শুনল কে তাকে ডাকছে। দব্দি সাড়া দিল না ও। স্বনামে ডাকলে ও সাড়া দেয় না। এখানে ওর নাম উপি মেঝেন, কিন্তু কে ডাকে? ওর মনে নিরন্তর সন্দেহের কাঁটা গুটিয়ে থাকে। দব্দি শুনে সন্দেহের ধারালো কাঁটা সজারোর মতো দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে ও মনে মনে চেনা মুখের ফিল্ম রোল খুলে চলল। কে? সোমরা নয়, সোমরা পলাতক। সোমাইয়ার বুধনা পলাতক অন্য কারণে। গোলক নয়, সে বাকুলিতে আছে। এ বাকুলির কেউ? বাকুলি ছেড়ে বেরোবার পর থেকে তারও দোলনার নাম হয়েছিল উপি মেঝেন মাতং মাঝি। এখানে এক মুসাই আর তার বউ ছাড়া আসল নাম কেউ জানে না। বাবু ছেলেদের মধ্যে আগেকার ব্যাচে সবাই জানতো না। সে সময়টা বড় গোলমেলে। দব্দির ভাবতে গেলে গোলমাল লাগে। বাকুলিতে অপারেশন বাকুলি। সূর্য সাউ বিড্ডিবাবুর সঙ্গে সড়ো করে 2 বছরে বাড়ির চৌহদ্দিতে 2টো টিউবওয়েল বসালো, কুয়ো খুঁড়ল 3টে। কোথাও জল নেই, বীরভূমে খরা। সূর্য সাউয়ের বাড়িতে অথই জল, কাকের চোখের মতো নির্মল। কানাল ট্যাক্সো দিয়ে জল লাও, জ্বলে গেল সব। ট্যাক্সোর জল চাষ বাড়িয়ে আমার কি লাভ?
জ্বলে গেল সব। যাও যাও, তোমাদের পঞ্চায়েতি বদমাশি আমি মানি না। জল নিয়ে চাষ বাড়াবো, আধা দান আধিয়ে লিবে, উনু ধানে সবাই বস, তখন ধান বাড়ি দাও, টাকা দাও। যা, তোদের তরে ভালো কাজ করে আমার শিক্ষা হয়েছে। কি ভালো কাজ করলা তুমি? জল দিই নাই গ্রামকে, ভগুনাল বিয়াইকে দিয়েছ। তোরা জল পাস না? না, ডোম চারাল জল পায় না। এ কথা থেকে ঝগড়া। খরায় মানুষের ধৈর্য সহ্য সহজে জলে। গ্রামের সতীশ যুগল সেই বাবু ছেলেটা, বুঝি রানা তার নাম। তারা বলল, জোদ্দার মহাজন কিছু দিবে না, খতম কর। সূর্য সাহের বাড়ি রাতে ঘেরাও। সূর্য সাহ বন্দুক বের করেছিল। গরুর দড়িতে 5 মোড়া বাঁধা সূর্য, চোখের ডিম সাদাটে, ঘুরছে, কাপড় নষ্ট হচ্ছিল। দুলনা বলেছিল, আমি আগে কোপ দেব হে। আমার বাপের বাপ ধান বাড়ি নিয়েছিল, সে ধার শুদ্ধে আজও বেগাড়ি দেয়। দগ্ধি বলেছিল, মোর পানি চেয়ে লাল গড়াতো মুখে, ওর চোখ আমি উপড়াবো। সূর্য সাউ। তারপর সিউড়ি থেকে টেলিগ্রাফিক মেসেজ, স্পেশাল ট্রেন, আর্মি। জিপ বাকুলি অবধি আসেনি। মার্চ মার্চ মার্চ। নালপড়া বুটের নিচে কাঁকড়ে ক্রাচ ক্রাচ ক্রাচ। কর্ডন আপ। মাইকে আদেশ, যুগল মণ্ডল, সতীশ মণ্ডল, রানা আলায়াস, প্রবীর আলায়াস, দীপক, দুলনা মাঝি, দগ্ধি মেঝেন, সারেন্ডার সারেন্ডার। নো সারেন্ডার সারেন্ডার। মো 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 ডাউন দি ভিলেজ। খটাখট খটখট। বাতাসে কর্ডাইট খটখট। রাউন্ড দি ক্লক খটখট। ফ্লেম থ্রোয়ার। বাকুলি জ্বলছে। মোর মেন অ্যান্ড উইমেন চিলড্রেন। ফায়ার ফায়ার। ক্লোজ canal approach. Over 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 by nightfall. দগ্ধি আর দুলনা বুকে হেঁটে পালিয়েছিল। বাকলির পর পলতাকুড়িতে ওরা পৌঁছাতে পারত না। ভূপতি আর তপা নিয়ে যায়। তারপর ঠিক হয় দগ্ধি ও দুলনা ঝাড়খানি বেল্টের আশেপাশে কাজ করবে। দুলনা দগ্ধিকে বুঝিয়েছিল, এই ভালো রে, এতে আমাদের ঘর সংসার ছেলে মেয়ে হবে না। কে বলতে পারে একদিন জোদ্দার মহাজন পুলিশ সব নিশ্চিহ্ন হবে না। কিন্তু আজকে ওকে পিছন থেকে কে ডাকলো? দগ্ধি হাঁটতে থাকলো। গ্রাম প্রান্তর ঝোপঝাড়ো, খোয়াই পিডব্লিউডির খাম্বা। পিছনে ছুটে আসার শব্দ। একজনই আসছে। ঝাড়খানির জঙ্গল এখনো ক্রোশখানেক। এখন ওর মনে হলো জঙ্গলে ঢুকে পড়তে পারলে বাঁচে। ওদের বলতে হবে পুলিশ আবার তার নামে লিস্ট দিয়েছে। বলতে হবে সেই হারামি সাহেব আবার এসেছে। হাইড আউট পাল্টাতে হবে। তাছাড়া সান্দারাতে ক্ষেত মজুরদের টাকা দেওয়া নিয়ে যে গন্ডগোল হয়, তারপর সেখানে লক্ষ্মী বেড়া নারায়ণ বেড়াকে সূর্য সাউ করে দেবার প্ল্যানও নাকচ করতে হবে। সময় ও বুধনা সবই জানত। দগ্ধির বুকের নিচে ভীষণ বিপদের আর্জেন্সি। ওর এখন মনে হলো সময় ও বুধনা যে হারামি করবে তাতে সাঁওতাল হয়ে ওর লজ্জা কিছু নেই। দগ্ধির রক্ত চম্পা ভূমির পবিত্র কালো রক্ত, নির্ভেজাল। চম্পা থেকে বাকুলি কত লক্ষ চাঁদের উদয়াস্তের পথ। রক্তে ভেজাল মিশতে পারত। দগ্ধির পূর্বপুরুষদের জন্য গর্ব হলো। তারা কালো কুঁচের কুচিলায় মেয়েদের রক্ত পাহারা দিত। সময় ও বুধনা জারজ, যুদ্ধের ফসল, শিয়নজাঙ্গার মার্কিন সৈন্যদের উপহার টুয়ার্ডস রার ভূমি। নইলে কাক যদি বা কাকের মাংস খায়,
সাঁওতালকে ধরতে হারামি করে না। পিছনে পায়ের শব্দ ও দব্দির মাঝে ব্যবধান এক থাকছে। কোচরে ভাত, কষিতে গোঁজা তামাক পাতা। অরিজিৎ, মালিনী, শামু, মন্টু কেউ বিড়ি সিগারেট চা খায় না। তামাক পাতা ও চুন, কুশিতে কাগজে মোড়া গোজা আলকুলির বীজ থেতো। বিছে কামড়ালে অব্যর্থ ওষুধ, কিছুই দেওয়া যাবে না। দব্দি বাঁ দিকে ঘুরল। এদিকে ক্যাম্প 2 মাইল দূরে। বনের পথ নয় এটা, কিন্তু পিছনে খোঁচর নিয়ে দব্দি বনে যাবে না। জাহান কসম দুলনা, জান কসম, কিছুই বলা হবে না। পায়ের শব্দ বাঁ দিকে ঘুরল। দব্দি কোমরে হাত দিল। হাতের তেলোয় বাঁকা চাঁদের আশ্বাস। হেসর বাচ্চা, ঝাড়খানির কামাররা গড়ে ভালো, এমন সাহান দিয়ে দিব উপি যে শত দুঃখীরাম রে। দব্দি ভাগ্যে বাবু হতে যায়নি, বরঞ্চ ওরাই বুঝেছে সবচেয়ে ভালো কাস্তে, হেঁসো, টাঙি, ছুরি। নীরবে কাজ সারে। দূরে ক্যাম্পের আলো। দব্দি সেদিকে বা যাচ্ছে কেন? দাঁড়া তুই, ফিনব্যাক ঘুরে আয়। রাতভর আমি চক্ষু মুড়ে ঘুরে বলতে পারি, জঙ্গলে যাব না, পথ হারাবো না, দম ছুটবে না। তুই শালো খোঁচর, জাহানের মায়ায় মরিস, তু ঘুরবে, দম ছুটায়ে তোরে ঘাড়ায় ফেলে নিকাশ করে দেব। কিছুই বলা হবে না। নতুন ক্যাম্প দেখে এসেছে দব্দি। বাস স্টেশনে বসে গল্প করে বিড়ি টেনে জেনে এসেছে কত কনভয় পুলিশ এলো, কটা ওয়ার্ডলেস ভ্যান। ডিংলা 4, পেঁয়াজ 7, লঙ্কা 50, সিধা হিসাব। কিছু জানানো যাবে না। ওরা নিশ্চয় বুঝে নেবে দব্দি মেঝেন কাউন্টার হয়ে খেলছে, তখন পলাবে। অরিজিতের গলা। যদি কেউ ধরা পড়ে, টাইম বুঝে অন্যরা হাইড আউট চেঞ্জ করবে। কমরেড দব্দি যদি দেরি করে আসে, আমরা এখানে থাকছি না। কোথায় যাচ্ছি নিশানি থাকছে। কোনো কমরেড নিজের জন্য অন্যদের ডিস্ট্রয়েড হতে দেবে না। অরিজিতের গলা, জলের কুলকুল শব্দ, পাথর তুলে নিচে রাখা কাঠের টুকরোর তীর ফলা মুখ যেদিকে, সেদিকের হাইড আউটে যাওয়া হয়েছে। এটা দব্দির পছন্দ, বোধায়ত্ব। দুলনা মরে গেল, কাউকে মেরে মরেনি বাবা। প্রথম থেকে এসব মাথায় জড়ায়নি বলে ওর জন্য হামলাতে গিয়ে কাউন্টার হতিস। এখন অনেক নির্মম নিয়ম, সহজ ও বদ্ধ। দব্দি ফিরল ভালো, ফিরল না ব্যাড। চেঞ্জ হাইড আউট। নিশানি এমন হবে অপোজিশন দেখতে পাবে না, দেখলে বুঝবে না। পেছনে পায়ের শব্দ। দব্দি আবার ঘুরল। এই 3.5 মাইল বিস্তীর্ণ ডাঙা ও খোয়াই জঙ্গলে ঢোকার প্রকৃষ্ট পথ। দব্দি সে পথ পিছনে রেখে এসেছে। সামনে খানিকটা সমতল, তারপর আবার খোয়াই। এত উঁচু নিচুতে কখনো আর্মি ক্যাম্প ফেলেনি। এদিকটা নির্জন, ভুল ভুলাইয়া, বাঘা গুগল ইটা বেটে, সকল ঢিবার মতো দেখতে। ঠিক আছে, দব্দি ফেউটাকে শ্মশানে নিয়ে তুলবে। সারান্দার পতিতপাবনকে তো শ্মশানকালীর নামে বলি দেওয়া হয়েছিল। অ্যাপ্রিহেন্ড। ডিরাগুলি একটা উঠে দাঁড়ালো, আরেকটা। প্রৌঢ় সেনানায়ক যুগপৎ আনন্দিত ও নিরাশ। ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দি এনিমি, বিকাম ওয়ান। তিনি তা হয়েছিলেন। 6 বছর আগেও উনি ওদের প্রতিটি মুভ অ্যান্টিসিপেট করতে পারতেন। এখনও পারছেন। আনন্দ। সাহিত্যের সঙ্গে যোগ রাখার ফলে কার্সড ব্লাড পড়ে তিনি তার চিন্তা ও কাজের সমর্থন দেখেছেন।
দ্রৌপদী তাকে ধাপ্পা দিতে পারল না। দুঃখ ও নিরাশ, কারণ দ্বিবিধ। 6 বছর আগে মস্তিষ্ক কোষে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে লেখা তার প্রবন্ধ বেরিয়েছে। তিনি প্রমাণ রেখেছেন তিনি এ সংগ্রামের সমর্থক দাওয়ালিদের পরিপ্রেক্ষিতে। দ্রৌপদী দাওয়ালি, ভেটেরান ফাইটার, সার্চ অ্যান্ড ডেস্ট্রয়। দ্রৌপদী মেঝেন অ্যাপ্রিহেন্ডেড হতে চলেছে, ডিস্ট্রয়েড হবে। দুঃখ, হল্ট। দ্রৌপদী থমকে দাঁড়ালো, পিছনের পদশব্দ ঘুরে সামনে এসে দাঁড়ালো। দ্রৌপদীর বুকের নিচে কানালে বাঁধ ভাঙল। সর্বনাশ! সূর্য সাহুর ভাই রতনী সাহু! সামনে ঢিবা দুটি এগোলো। সোমাই ও বুধনা, ওরা ট্রেনে পালায়নি। অরিজিতের গলা, যখন জিতছ তা যেমন জানবে, যখন হারলে তা মানবে এবং পরের স্টেজ থেকে কাজ করবে। দ্রৌপদী এখন দুহাত ছড়িয়ে আকাশপানে মুখ তুলে জঙ্গলের দিকে ঘুরে গিয়ে সর্বসত্তার শক্তি দিয়ে কুলকুলি দিল। 1 বার, 2 বার, 3 বার। তৃতীয় কুলকুলিতে ঝাড়খানি জঙ্গলের আঁচলের গাছে পাখিগুলো রাতের ঘুম ভেঙে ডানা ঝাপটে ডেকে উঠল। কুলকুলির প্রতিধ্বনি বহু দূর যায়। সন্ধ্যা 6:57-তে দ্রৌপদী মেঝেন অ্যাপ্রিহেন্ডেড হয়। ওকে নিয়ে ক্যাম্প পর্যন্ত পৌঁছতে লাগে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা জেরা চলে। কেউই তার গায়ে হাত দেয় না এবং তাকে ক্যাম্বিসের টুলে বসতে দেওয়া হয়। 8:57-তে সেনানায়কের ডিনার টাইম হয় এবং ওকে বানিয়ে নিয়ে এসো, ডু দি নিডফুল বলে তিনি অন্তর্ধান করেন। তারপর এক নিযুত চাঁদ কেটে যায়। এক নিযুত চান্দ্রবৎসর লক্ষ আলোকবর্ষ পরে দ্রৌপদী চোখ খুলে কি বিস্ময়, আকাশ ও চাঁদকেই দেখে। ক্রমে ওর মস্তিষ্ক থেকে রক্তাভ আলপিনের মাথা সরে সরে যায়। নড়তে গিয়েও বোঝে এখনও 2 হাত 2 খুঁটোয় এবং 2 পা 2 খুঁটোয় বাঁধা। পাছা ও কোমরের নিচে চটচটে কি যেন, ওরই রক্ত, শুধু মুখের ভিতর কাপড় নেই। ভীষণ তেষ্টা, পাছে জল বলে ওঠে। সেই ভয়ে ও দাঁতে নিজের ঠোঁট চাপে। বুঝতে পারে জনিদারে রক্তস্রাব। কতজন ওকে বানিয়ে নিতে এসেছিল। ওকে লজ্জা দিয়ে চোখের কুল থেকে জল গড়ায়। ঘোলাটে চাঁদের আলোয় বিবর্ণ চোখ নিচের দিকে নামতে নামতে নিজের স্তন দুটি চোখে পড়ে এবং ও বোঝে, হ্যাঁ, ওকে ঠিক মতো বানানো হয়েছে। এবার ওকে সেনানায়কের পছন্দ হবে। স্তন দুটি কামড়ে ক্ষতবিক্ষত, বৃত্ত ছিন্ন ভিন্ন। কতজন? 4, 5, 6, 7। তারপর দ্রৌপদীর হুঁশ ছিল না। পাশে চোখ ফিরিয়ে ও সাদা কি যেন দেখে, ওরই কাপড়, আর কিছু দেখে না। সহসা দৈব কৃপা আশা করে ও। সম্ভবত ওকে ফেলে গেছে ওরা, শিয়াল ছিঁড়ে খাবে বলে। কিন্তু ওর কানে আসে পায়ের ঘষটানি, ঘাড় ঘোরায়। ও বেইনেটে ভর দিয়ে দাঁড়ানো শান্ত্রী ওকে দেখে হাসে। চোখ বোজে দ্রৌপদী। অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। আবার বানিয়ে নেবার প্রক্রিয়া শুরু হয়, চলতে থাকে। চাঁদ কিছু জ্যোৎস্না বমি করে ঘুমাতে যায়। থাকে শুধু অন্ধকার। একটি বাধ্য হয়ে পা ফাঁক করে চিতিয়ে থাকা নিশ্চল দেহ। তার উপর সক্রিয় মাংসের পিষ্টন ওঠে ও নামে, ওঠে ও নামে। তারপর সকাল হয়। তারপর দ্রৌপদী মেঝেনকে আনা হয় ও খড়ের উপর ফেলা হয়। গায়ের উপর কাপড়টা ফেলে দেওয়া হয়। তারপর ব্রেকফাস্ট, কাগজ পাঠ, রেডিও মেসেজ, দ্রৌপদী মেঝেন অ্যাপ্রিহেন্ডেড। খবর পাঠানো ইত্যাদি হয়ে গেলে দ্রৌপদী মেঝেনকে নিয়ে আসার হুকুম যায়। কিন্তু
কিন্তু এখন হঠাৎ গন্ডগোল শুরু হয়? চল বলতেই উঠে বসে দ্রৌপদীও জিজ্ঞেস করে, কোথাক যেতে বলছিস? বড় সাহেবের তাঁবুতে। তাঁবু কোথাক? হুই। দ্রৌপদী লাল চোখ ঘোঁচ করে অদূরে তাঁবু দেখে, বলে, চল, যেচ্ছি আমি। শান্তি জলের ঘটি এগিয়ে দেয়। দ্রৌপদী উঠে দাঁড়ায়, জলের ঘটি মাটিতে ঢালে উপুর করে, কাপড়টি দাঁতে ধরে টেনে টেনে ছেড়ে। শান্তি এবং বিধ আচরণ দেখে বাউরা হগিয়া বলে ছুটে হুকুম আনতে চায়। সে নিয়ে যেতে পারে কয়েদিকে, কিন্তু কয়েদি দুর্বোধ্য আচরণ করলে কি করবে তা সে জানে না, তাই ওপরওয়ালাকে শুধোতে যায়। জেলে পাগলা ঘন্টি পড়লে যেমন হয়, ছুটোছুটি লেগে যায় এবং সেনানায়ক বিস্মিত হয়ে বেরিয়ে এসে দেখেন সূর্যের প্রখর আলোয় উলঙ্গন দ্রৌপদী সোজা মাথায় হেঁটে তার দিকে আসছে। সন্ত্রস্ত শান্তিরা তার কিছু তফাতে। এ কি বলতে গিয়ে তিনি থেমে যান। দ্রৌপদী তার সামনে এসে দাঁড়ায়। উলঙ্গ, উরু ও জনিকেশে চাপ চাপ রক্ত, দুটি স্তন, দুটি ক্ষত। এ কি? তিনি ধমকাতে যান। দ্রৌপদী আরও কাছে আসে, কোমরে হাত রেখে দাঁড়ায়, হাসেও বলে, তোর সাধারণের মানুষ দোপ মেঝেন বানিয়ে আনতে বলেছিলি, তা কেমন বানিয়েছে দেখবি না? কাপড় কই ওর কাপড়? পারছে না স্যার, ছিঁড়ে ফেলেছে। দ্রৌপদীর কালো শরীর আরও কাছে আসে। দ্রৌপদী দুর্বোধ্য সেনানায়কের কাছে একেবারে দুর্বোধ্য এক অদম্য হাসিতে কাঁপে। হাসতে গিয়ে ওর বিক্ষত ঠোঁট থেকে রক্ত ঝরে এবং সে রক্ত হাতের চেটোতে মুছে ফেলে দ্রৌপদী। কুলকুলি দেবার মতো ভীষণ আকাশচেরা তীক্ষ্ণ গলায় বলে, কাপড় কি হবে? কাপড় ল্যাংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ তো। চারদিকে চেয়ে দ্রৌপদী রক্তমাখা থুতু ফেলতে সেনানায়কের সাদা বুশ শার্টটি বেছে নেয় এবং সেখানে থুতু ফেলে বলে, হেতা কেউ পুরুষ নাই যে লাজ করব, কাপড় মোড়ে পরাতে দিব না। আর কি করবি? লে কাউন্টার কর, লে কাউন্টার কর। দ্রৌপদী দুই মর্দিত স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে এবং এই প্রথম সেনানায়ক নিরস্ত্র টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়।